দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় আটক করা হয়েছে 4 সন্দেহভাজনকে। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটককৃতদের মধ্যে রয়েছে একজন আফগান নাগরিক, যিনি এই হামলার মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে। বাকি সন্দেহভাজনদের ধরতে চালানো হয়েছে অভিযানে নিহত হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা, আহত হয়েছেন আরও 3 জন। ইসলামাবাদের ওই হামলার পেছনে ভারতের সহায়তা অর্থায়ন ছিল আবারও এমন অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আফগানিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদে শুক্রবারের আত্মঘাতী হামলায় প্রাণ হারান 36 জন, আহত 1.5 শতাধিক। পাকিস্তানের শিয়া মসজিদে হামলায় আফগানিস্তান ও ভারতের যোগসাজশের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে আত্মঘাতী আততায়ী বেশ কয়েকবার আফগানিস্তানে ভ্রমণ করেছিল বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পরে মূল হামলাকারী আফগান নাগরিক বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। তবে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে আইএস। বিশেষ অভিযানে 4 সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অভিযান চালাতে গিয়ে নিহত হন কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা। রাজধানী ইসলামাবাদ থেকে কিছুটা দূরেই কসর ই খাদিজাতুল কুবরা মসজিদের অবস্থান। সময়টা ছিল জুম্মার। নামাজ শুরু হতেই চলে এলোপাতারি গুলি, আত্মঘাতী বোমা বিস্ফোরণ। ঝরে যায় 36টি প্রাণ, আহত 1.5 শতাধিক। সন্দেহভাজনদের সন্ধানে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। এ পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে। এদের মধ্যে একজন আফগান নাগরিক বলেও নিশ্চিত করেছে প্রশাসন। প্রাথমিক তদন্তেই ইঙ্গিত মিলেছিল হামলার সাথে আফগানিস্তানের সংযোগ রয়েছে। সম্প্রতি বেশ কয়েকবার দেশটিতে যাতায়াত করেছিল শুক্রবারের আত্মঘাতী হামলাকারী। এমন তথ্য প্রমাণ থাকার কথা জানিয়েছে ইসলামাবাদ। হামলার পেছনে ভারতের সহায়তা ও অর্থায়নের অভিযোগও করেছিল, যদিও কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে নয়াদিল্লি। হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তানে তালেবান প্রশাসনও। পরে অবশ্য হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সম্প্রতি বালুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় বেড়েছে সন্ত্রাসী হামলা, যেগুলোর সাথে জঙ্গি সংগঠন টিটিপি ও বিএল-এর নাম উঠে এসেছে। এসব হামলায় কাবুলের পরোক্ষ মদদ আছে এমনটাও বিশ্বাস ইসলামাবাদের, যার জেরে দুই প্রতিবেশীর মধ্যে বাড়ছে তিক্ততা। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী গেল 1 বছরে 10 লাখেরও বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে বন্ধ সীমান্তও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মিসাইল কর্মসূচি নিয়ে কোনো রকম আপোষে রাজি নয় ইরান, সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাথে কথা বলেন তিনি। জানান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তার একটি বড় অংশ, যা নিয়ে আপোষের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রেও এই অবস্থান থাকবে তাদের। খুব দ্রুত আবারও যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে আগ্রহী ইরান, এমন মন্তব্য করেছেন আরাকচি। তবে ইরান কোনো ধরনের হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আগামী সপ্তাহেই তেহরানের প্রতিনিধিদের সাথে আরও এক দফা আলোচনার কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সাথে পরমাণু ইস্যুতে এক দফা আলোচনা হতে না হতেই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেছেন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা। শনিবার শক্তিশালী বিমানবাহী এই রণতরী ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। পরিদর্শন শেষে এক্স হ্যান্ডেলে মেরিন যোদ্ধাদের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিত করেন উইটকফ। এসব মার্কিন সেনারা ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তির বার্তা মেনে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। গেল মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগ তুলে আরব সাগরে এই শক্তিশালী রণতরীর বহর মোতায়েন করে ট্রাম্প প্রশাসন। ইরানে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার সাথে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। দামেস্কের জ্বালানি, বিমান চলাচল, আবাসন ও টেলিযোগাযোগ খাতে বড় ধরনের বিনিয়োগ করবে রিয়াদ। শনিবার সিরিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষ জানায়, চুক্তিটির আওতায় আলেপ্পোর 2টি বিমানবন্দর উন্নয়নে $200 কোটি অর্থ সহায়তা দেবে সৌদি আরব। পাশাপাশি দুই দেশের মাঝে গঠিত এলাফ ফান্ডের মাধ্যমে অর্থায়ন করা হবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে। চুক্তিটির অন্যতম প্রধান উদ্দেশ্য হল দুদেশের যৌথ উদ্যোগে একটি সাশ্রয়ী বিমান সংস্থা চালু করা। এর পাশাপাশি নেওয়া হবে সিল্ক লিংক নামক আঞ্চলিক টেলিযোগাযোগ প্রকল্প চালুর উদ্যোগ। গেল বছর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সবচেয়ে বড় বিনিয়োগ চুক্তিতে সই করল সিরিয়া। গাজার বোর্ড অফ পিসে যোগ দেবে না ইতালি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি। শনিবার ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও
তাজানি জানান, বোর্ড অফ পিস সনদের বেশ কিছু ধারা ইতালির সংবিধানের পরিপন্থী, তবে শান্তি প্রতিষ্ঠায় ইতালি যে কোনো উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে পারেনি রোম। ইতালি ছাড়াও ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অংশ নেয়নি বিতর্কিত বোর্ড অফ পিসে। 60টি দেশের মধ্যে এখন পর্যন্ত ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে বোর্ড অফ পিসে যোগ দিয়েছে 26টি রাষ্ট্র। জাপানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রগুলোতে উপস্থিত হচ্ছেন ভোটাররা। রোববার সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে রাত 8টা পর্যন্ত। গেল জানুয়ারিতে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে নিজের দলকে জয়ী করতে প্রধানমন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন বলে সমালোচনা করছেন অনেকে। জনমত জরিপে দেখা গেছে, নিম্নকক্ষের 465টি আসনের মধ্যে 300টি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জোটের শরিক জাপান ইনোভেশন পার্টির। নিম্নকক্ষের জন্য ভোটের মাঠে লড়ছেন 1284 জন প্রার্থী। এদিকে এশিয়ার দেশ থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোটাভুটি। চরম রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল আগাম নির্বাচনে ডাক দিয়েছিলেন। গত 3 বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী তিনি। থাইল্যান্ডের পার্লামেন্টে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন ভোটাররা। 500 আসনের মধ্যে 400 জন সরাসরি নির্বাচিত হবেন। বাকি 100 আসন বন্টন হবে সংখ্যানুপাতে। বিভিন্ন জনমত জরিপে তথ্য মতে নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম, আর তাই জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি। নতুন নেতা নির্বাচনের পাশাপাশি দেশটিতে সংবিধান নিয়ে হওয়া গণভোটেও অংশ নেবেন ভোটাররা। 2017 সালে প্রণীত সংবিধানে অনির্বাচিত সিনেট সদস্যদের অতিরিক্ত ক্ষমতা দেওয়ার অভিযোগ রয়েছে। জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সহ কত প্রস্তুতি তো নেওয়া হয়, কিন্তু সতর্কতামূলক ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড। মদ্যপ হয়ে গেলে তার প্রভাব পড়তে পারে ভোটে। মাতালদের প্রভাবিত করার চেষ্টা করতে পারে রাজনৈতিক দলগুলো। তাই নির্বাচন উপলক্ষে 24 ঘন্টার জন্য অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। থাইল্যান্ডের নির্বাচনের আগের সন্ধ্যার চিত্র। নির্বাচনী ডামাডোলেও পানশালায় ক্রেতাদের ভিড়, কারো কারো যেন কিছুটা বেশি তাড়াহুড়ো। কারণ প্রশাসনের নির্দেশে সন্ধ্যা 6টা বাজার আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা অ্যালকোহল বেচাকেনা। শনিবার সন্ধ্যা 6টা থেকে রোববার সন্ধ্যা 6টা, এই সময়কে ধরা হয়েছে নির্বাচনী উইন্ডো হিসেবে। আর এই 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে অ্যালকোহল বেচাকেনা। বিনামূল্যেও কেউ কাউকে দিতে পারবে না। নিজের ব্যবসায় ক্ষতি করতে চাই না, তাই সন্ধ্যা 6টার পর আর অ্যালকোহল বিক্রি করতে চাই না, বরং অন্যান্য খাবার বিক্রি করব। থাইল্যান্ডে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে এই নির্বাচনী আইন। বিশৃঙ্খলা ও ভোট বেচাকেনা প্রতিরোধ এমন পদক্ষেপের লক্ষ্য। স্থানীয়রা মেনে নিলেও প্রশাসনের সিদ্ধান্তে কিছুটা বিভ্রান্ত পর্যটকরা। অনেক পর্যটকই ছুটির দিনে আসেন এবং এখানকার রাত্রিকালীন পরিবেশ উপভোগ করতে চান, তাই অনেকের জন্যই বিষয়টি অপ্রীতিকর হতে পারে। বিষয়টি একটু অদ্ভুত। মানুষ এমনিতেই নির্বাচনে ভোট দিতে যাবেন, তারা পান করবেন বলে মনেও হয় না, আর পান করলেও তার ভোটের সিদ্ধান্তে প্রভাব পড়ার কথা নয়। মাত্র 24 ঘন্টা অপেক্ষাও যেন বেশি কারো কারো কাছে, তাই সন্ধ্যার আগেই পান করে নিচ্ছেন পছন্দের অ্যালকোহল। কেউ কেউ অবশ্য এক কাঠি সরেস আগাম কিনে রাখছেন বোতল। আমি আগে ভাগেই সুন্দর কয়েকটি রেড ওয়াইনের বোতল সংগ্রহ করে রেখেছি, নিজের ভিলার পুলে বসে উপভোগের জন্য। আমার তেমন কোনো ক্ষতি হয়নি। থাইল্যান্ডে গত 31 জানুয়ারি আগাম ভোটের সময়ও 24 ঘন্টার জন্য বন্ধ ছিল অ্যালকোহল বেচাকেনা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে জটিল প্রক্রিয়ায় গঠিত হয় থাইল্যান্ডের সরকার। এতদিন সংখ্যাগরিষ্ঠতা পেলেও ছিল না সরকার গঠনের নিশ্চয়তা। 2023 সালের নির্বাচনে মুভ ফরওয়ার্ড পার্টি নিম্নকক্ষে সর্বোচ্চ আসন জিতেও সরকার গঠন করতে পারেনি। মূলত উচ্চকক্ষ সিনেট সদস্যদের বাধায় তারা পায়নি দেশটির ক্ষমতা। তবে 2024 সালে সিনেটে এসেছে বড় পরিবর্তন। আসন সংখ্যা কমিয়ে 200-তে আনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনেও এখন আর কোনো ভূমিকা নেই তাদের।
থাইল্যান্ডের 500 আসনে নিম্নকক্ষে 400 প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় 5,30,00,000 নিবন্ধিত ভোটার। প্রতিনিধিদের ভোট দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও ভোট দেবেন ভোটাররা। এই ভোটের অনুপাতে বাকি 100 আসন ভাগ করে দেয়া হবে দলগুলোর মধ্যে। বিশ্বের সবচেয়ে জটিল সরকার গঠন প্রক্রিয়া বলা হয় থাইল্যান্ডের প্রচলিত পদ্ধতিকে। গত নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও সামরিক বাহিনীর নিয়োগ দেওয়া সিনেট সদস্যদের বাধায় সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। 151 আসন পাওয়া দলটিকে পরে বিলুপ্তই ঘোষণা করে আদালত। এরপর সেটি পিপলস পার্টি নামে নতুন করে রাজনৈতিক যাত্রা শুরু করেছে। 250 আসনে সিনেটের একসময় ছিল ব্যাপক ক্ষমতা। 2024 সালে এই উচ্চকক্ষের নির্বাচনের পর অবশ্য প্রেক্ষাপট বদলে গেছে। 50 আসন কমিয়ে এখন সিনেটের আসন সংখ্যা 200। প্রধানমন্ত্রী নির্বাচনে যে ক্ষমতা ছিল সেটিও কেড়ে নেওয়া হয়েছে। যদিও এখনও সামরিক বাহিনী প্রণীত সংবিধানে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে সিনেটের রয়েছে শক্ত অবস্থান। এবারে নির্বাচনকে বলা হচ্ছে ত্রিমুখী লড়াই। জনমত জরিপে সবচেয়ে এগিয়ে পিপলস পার্টি। তবে বিশ্লেষকদের মত সরকার গঠন করতে পারে জনপ্রিয়তার 2 নম্বরে থাকা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের রক্ষণশীল দল ভুমজাই থাই পার্টি। সরকার গঠনে প্রতিনিধি পরিষদে 251 আসন দরকার। বলা হচ্ছে কোনো দলই পাবে না একক সংখ্যাগরিষ্ঠতা। আর তাই 3 নম্বরে থাকা ফিউ থাই পার্টি ও অন্যান্য ছোট দলগুলো হবে সরকার গঠনে বড় ফ্যাক্টর। পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি সংবিধান নিয়ে গণভোটেও অংশ নিচ্ছে থাই ভোটাররা। অভ্যুত্থানের পর 2017 সালে সামরিক বাহিনী যে বিতর্কিত সংবিধান প্রণয়ন করেছে তা থাকবে কিনা এর পক্ষে বিপক্ষে জানাবেন মতামত। গণভোটে রাখা হয়েছে হ্যাঁ না ও মতামত নেই এ 3টি অপশন। পার্লামেন্টের সংবিধান পরিবর্তনের ক্ষমতা থাকলেও আগে গণভোট হওয়া দেশটিতে বাধ্যতামূলক। সংখ্যাগরিষ্ঠ মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিলে এরপর পার্লামেন্টে শুরু হবে নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাণিজ্য, প্রতিরক্ষা আর সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়াবে ভারত ও মালয়েশিয়া। শনিবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মধ্য দিয়ে 2 দেশের মাঝে মোট 11টি সহযোগিতা চুক্তি হয়েছে। এ সময় ভারতের সাথে বাণিজ্য $18.5 বিলিয়ন সীমা ছাড়িয়ে যাওয়ার আশা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্যদিকে সন্ত্রাসবাদ দমন আর গোয়েন্দা তথ্য বিনিময় সহ বিভিন্ন ইস্যুতে 2 দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের ফরিদাবাদে একটি মেলায় দর্শনার্থী বোঝাই একটি রাইড ভেঙে পড়েছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার দেশটির হরিয়ানায় চলছিল মেলার আয়োজন। সেখানে জয় রাইড নামের একটি রাইডে উঠেছিলেন দর্শনার্থীরা। হঠাৎ সেটিতে ত্রুটি লক্ষ্য করে যাত্রীদের বাঁচাতে ছুটে যান এক পুলিশ কর্মকর্তা। তবে মুহূর্তেই রাইডটি ভেঙে মাটিতে আছড়ে পড়ে। এতে গুরুতর আহত হন যাত্রীসহ ওই পুলিশ কর্মকর্তা। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান তিনি। বাকিরা এখনও চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত রাইড চালকের বিরুদ্ধে মামলা নেওয়া হবে বলে জানা গেছে। ভুল করে 695 গ্রাহকের অ্যাকাউন্টে $4,000 কোটি সমমূল্যের বিটকয়েন পাঠিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব। 6,20,000 বিটকয়েন হারানোর 35 মিনিট পর নিজেদের ভুল ধরতে পারে সংস্থাটি। পরবর্তীতে 99% উদ্ধার হলেও হাতছাড়া হয়ে যায় 1860টি বিটকয়েন। সামান্য এই ভুলে ধস নামে সংস্থাটির বিটকয়েনের মূল্যে। ক্ষমা চেয়ে বিবৃতি দিলেও বর্তমানে ব্যাপক আইনি জটিলতার মুখোমুখি বিথাম্ব। ছোট এক প্রযুক্তিগত ভুল ডেকে আনতে পারে কয়েক হাজার কোটি ডলারের মহাবিপত্তি। ঠিক এমনই এক বিপাকের মুখে দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব। 1-2 কোটি নয়, ভুল করে নিজেদের গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে $4,000 কোটি সমমূল্যের বিটকয়েন। সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে শনিবার এই মহাবিপর্যয় ঘটে বিথাম্বের ওয়েবসাইটে। প্রমোশনাল এক ইভেন্টে বিথাম্ব ব্যবহারকারীদের প্রত্যেককে 2,000 কোরিয়ান ওয়ন বা $1.5 কাছাকাছি অর্থ পুরস্কার দেওয়ার কথা ছিল সংস্থাটির। কিন্তু তার বদলে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যায় 2,000 ওয়ন সমমূল্যের অন্তত 6,20,000 বিটকয়েন। ঘটনাটির 35 মিনিটের মাথায় নিজেদের ভুল ধরতে পারে বিথাম্ব। সাথে সাথেই ক্ষতি সামাল দিতে সব রকম অর্থের লেনদেন স্থগিত করে ওয়েবসাইটে। 695 গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করে 99% বেশি বিটকয়েন। তবে কিছু গ্রাহক তাৎক্ষণিকভাবে সদ্যপ্রাপ্ত এই অনাকাঙ্ক্ষিত পুরস্কার তাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়ায় প্রায় 1860টি বিটকয়েন হাতছাড়া হয়।
সামান্য এই যান্ত্রিক ত্রুটির জেরে এক্সচেঞ্জটিতে বিটকয়েনের মূল্যে নামে ভয়াবহ ধস। ভুলের জন্য ক্ষমা চেয়ে বিশাল এক বিবৃতি দেয় বিথাম্ব। অপ্রত্যাশিত এই ঘটনায় বাইরের কোনো হ্যাকিং চক্র নয়, নিজেদের গাফিলতিই দায়ী বলে জানায় সংস্থাটি। সীমিতভাবে আবারও চালু হয়েছে তাদের কার্যক্রম। তবে বিপর্যয় কাটিয়ে উঠলেও সরকারের কঠোর নজরদারি ও নিবিড় তদন্তের আওতায় আনা হয়েছে বিথাম্বকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইতালিতে বিভিন্ন স্থানে তুষার ধসে অন্তত 4 জন নিহত হয়েছে। শনিবার উত্তর ইতালির আল্পস পর্বতমালায় আশপাশে একাধিক তুষার ধসের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় লম্বার্দিয়া অঞ্চলের আলবোসেজিয়ার কাছে এক তুষার ধসে 2 জন নিহত হয়। ট্রেন্টিনোতে মার্মোলাদা পর্বতমালায় আরেক তুষার ধসে চাপা পড়ে এক স্কিয়ার মারা যান। এসব এলাকায় অনেকেই নিখোঁজ থাকায় হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এদিকে কোগন এলাকায় এক বিদেশি আইস ক্লাইম্বারের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা শিকার ইতালির উত্তরাঞ্চলের রেল নেটওয়ার্ক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মাঝে দেশটিতে পৌঁছেছে হাজার হাজার মানুষ। এরই মাঝে হয়েছে এই হামলা। 3টি পৃথক হামলার ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। জানা যায় ইতালির বোলোনিয়া ও ভেনিসের মধ্যবর্তী রেল লাইনে অগ্নিসংযোগের ঘটনায় 3 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে রেল চলাচল। অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একটি বিস্ফোরক ডিভাইস ও বেশ কিছু কেবল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেল লাইনে, ট্রেন চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়েছে বহু মানুষ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।